মহারাষ্ট্রের এক কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সে 1500 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের এক হসপিটালের জলের ট্যাঙ্কের উপর ভাসছে এবং সেই জলটা ওই হসপিটালের সমস্ত রোগী ব্যবহার করছে, অপারেশন থিয়েটারে সেটাই ইউজ হচ্ছে। এবং হঠাৎই যখন সবাই লক্ষ্য করে হসপিটালের জলের রং বদলে গেছে এবং জল থেকে অদ্ভুত একটা পচা গন্ধ আসছে, তখন গিয়ে সবার টনক নড়ে এবং এর পিছনে যে রহস্য আছে সেই রহস্যটা আপনাকে ভাবাবে। পুলিশের কাছে এক আননোন ব্যক্তি ফোন করে বলে যে আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন না? এটা নর্মাল কোনো অ্যাক্সিডেন্ট না, এটা একটা খুনের ঘটনা। আপনারা ভালো করে তদন্ত করে দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। পুলিশ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা ভিডিও দেখে ভাবে যে হ্যাঁ, আমাদেরও তদন্তে গাফিলতি ছিল, আমরা ভিডিওটা দেখে কেন এটা বুঝতে পারলাম না এটা নর্মাল একটা অ্যাক্সিডেন্ট নয়। আজকে আছে দুটো ঘটনা এবং দুটো ঘটনাই আপনাকে ভাবাবে। প্রথমের যে ঘটনাটা আছে সেটা হচ্ছে মহারাষ্ট্রের থানে থেকে। এই মহারাষ্ট্রের থানেতে অশোক, যার বয়স হচ্ছে 62 বছর, সে ওখানে দীর্ঘদিন থেকেছে। তার ওখানে বড় হওয়া, পড়াশুনো করা, কলেজ, দেন সে পড়াশুনোতে এক্সেলেন্স করে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়। এই কেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার পর তার ফ্যামিলি থেকে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং সেই সময় তো আর লাভ ম্যারেজ ছিল না, তো স্বাভাবিক তার অ্যারেঞ্জ ম্যারেজ হয় এবং এই অ্যারেঞ্জ ম্যারেজ থেকে তার সন্তানও হয়। বড় বড় অ্যাম্বিশন এই অশোক রাখত, কিন্তু অশোক জানতো না যে তার এই যে অ্যাম্বিশন আছে সেই অ্যাম্বিশনগুলো সফল নাও হতে পারে। সে ভাবতো সে করেই ফেলবে। দীর্ঘদিন সে নানান ফ্যাক্টরিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে অনেক টাকা এবং নাম কামিয়েছে। তারপর তার মনে হয় যে সে নিজে একটা ফ্যাক্টরি খুলবে এবং তার জন্য চারিদিক থেকে ফান্ডিং নেওয়া শুরু করে। তার জমি জমা যা ছিল সেগুলো এক এক করে সে বেচতে থাকে, কিন্তু কোনো একটা কারণে তার ওই ফ্যাক্টরি আর খোলা হয়নি এবং এই জিনিসটা সে আর মেনে নিতে পারেনি। তার একটা সময় গিয়ে মনে হয়েছে নিজেকে একটা ফেলিওর। সে আস্তে আস্তে ডিপ্রেশনে যেতে থাকে এবং এমন একটা সময় চলে আসে রীতিমতন সে একটা পাগল টাইপের মানুষ হয়ে যায়। এবার সংসারে এই রকম একটা মানুষকে ম্যানেজ করা বড়ই কঠিন। তো তার ওয়াইফ ভাবে যে তার হাজবেন্ডের চিকিৎসা করানো দরকার। এই কারণে মহারাষ্ট্রের থানেতে এক মেন্টাল অ্যাসাইলামে তাকে ভর্তি করে দেওয়া হয়। সেখানে সে দীর্ঘদিন থাকে। তারপর তাকে আবার বাড়িতে ব্যাক করা হয়। দেন তারপর আবার সে উন্মাদ হয়ে যায়। এইবার তাকে মুম্বাইতে পাঠানো হয়। মুম্বাইতে তার ওয়াইফ চাকরি করতো, তো সেই ক্ষেত্রে সে দেখাশোনাও করতে পারবে। কিন্তু একটা সময় সে মুম্বাই থেকে হঠাৎই গায়েব হয়ে যায়। এই যে সে কোথায় গেল সেটা কেউ জানে না। এইভাবে 4-5 মাস তার কোনো খোঁজ খবর কেউ পায় না। কিন্তু হঠাৎই একদিন অশোকের ওয়াইফের কাছে উত্তরপ্রদেশ থেকে ফোন আসে এবং সেখান থেকে বলা হয় যে আপনার হাজবেন্ডকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ওয়াইফের সাথে উত্তরপ্রদেশের ওই হসপিটালের কি কোনো কানেকশন আছে? এই হসপিটালটা ছিল দেওরিয়াতে এবং দেওরিয়া থেকে 50 কিলোমিটার দূরে গোরখপুর বলে একটা জায়গা আছে। অ্যাকচুয়ালি অশোকের ওয়াইফ ওই গোরখপুর থেকেই বিলং করতো, কিন্তু এখানে অনেক কিছু মিলছে না। অশোক, তার মাথার অবস্থা ঠিকঠাক নেই। তাকে থানেতে রাখা হয়েছিল, সেখান থেকে পালিয়ে যায়, আবার সেখানে অ্যাডমিট হয়, তারপর নর্মাল হয়, তারপর সে আবার ম্যাড হয়। দেন তাকে মুম্বাইতে শিফট করা হয়। তার ওয়াইফের সাথে বনিবনায় এই ক্ষেত্রে তো থাকবে না, তো 2-3 বছর তারা তো ছাড়াছাড়ি থাকছিল। কিন্তু মুম্বাই থেকে সে উত্তরপ্রদেশ কেন গেল, কি করে গেল, এই সমস্ত কোশ্চেনের উত্তর বর্তমানে কারোর কাছে নেই। কিন্তু এরপরে ঘটনাটা কি হয়, তার ওয়াইফ
অশোকের কোনো খোঁজ না পেয়ে তার তেমন আর কিছু যায় আসে না। এক তো হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো নেই, হাজব্যান্ডের মানসিক অবস্থা ভালো নেই, তো অশোকের ওয়াইফেরও তো একটা নিজস্ব লাইফ আছে, সেটাকে তো সে আর অশোকের জন্য ডিস্ট্রয় করবে না। তো সে অশোকের কথা রীতিমতন ভুলেই যায়, যতক্ষণ না উত্তরপ্রদেশ থেকে তার কাছে একটা ফোন আসে। সে পৌঁছায়, সে তার ভাইকে নিয়ে ওই হসপিটালে পৌঁছায়। হসপিটালে পৌঁছালে তারা জানতে পারে অশোকের ময়না তদন্ত হচ্ছে এবং সেই ময়না তদন্তের পর তাকে বডিটা দিয়ে দেওয়া হবে। এইবার অশোক হসপিটালের জলের ট্যাঙ্কির মধ্যে গেল কি করে? প্রথমেই বলেছিলাম যে হসপিটালের যে ড্রিঙ্কিং ওয়াটার আছে তাতে একটা অদ্ভুত রকমের গন্ধ আসছিল। তো চেক করতে পাঠানো হয় স্যানিটেশন ওয়ার্কারদের, এবং স্যানিটেশন ওয়ার্কাররা হসপিটালের 5 তলার উপর যে বড় জলের ট্যাঙ্কি আছে, যেটার হাইটটাই অনেকটা, সেখানে মই দিয়ে ওঠে এবং উঠে তারা দেখে জল একদম কালো হয়ে গেছে, কিছু একটা ভাসছে আর একদম বাজে একটা গন্ধ বেরোচ্ছে। তারা বুঝতে পারে ডাল মে কুছ কালা হে। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে ফোন করে, পুলিশ আসে, পুলিশ ওই মই দিয়ে ওঠে এবং উঠে তারাও দেখতে পায় কিছু একটা ভাসছে। অ্যান্ড কি ভাসছে সেটা ভালো করে দেখার পর তারা বুঝতে পারে কোনো একটা বডি। 6 ঘন্টা চেষ্টা করার পর সেই বডিটা তারা উদ্ধার করে। বডিটার গায়ে কোনো জামা কাপড় ছিল না, কিন্তু এই বডিটা কোথা থেকে এলো, এই বডিটার পরিচয় কি, সেটা তো হসপিটাল কর্তৃপক্ষ এবং পুলিশকে জানতে হবে। তো তারা দেখে যে তাদের যত পেশেন্ট আছে তাদের লিস্ট থেকে কেউ এখানে কোনোভাবে চলে এসেছে কিনা। তো সেইটা দেখতে গিয়ে তারা রেজিস্টার দেখে এবং সেই রেজিস্টারে পরপর করে মিলিয়ে তারা দেখতে পায় একটা ব্যক্তি, সে হসপিটালে তো অ্যাডমিট হয়েছে কিন্তু ডিসচার্জ হয়নি। তার নাম হচ্ছে অশোক এবং তার অ্যাড্রেস দেওয়া আছে উত্তরপ্রদেশের গোরখপুরে। সেইখানে খবর পাঠালে অশোকের যে শালাবাবু আছে সে চলে আসে এবং পুলিশ সোজা অশোকের ওয়াইফকে ফোন করে। কিন্তু এটা ক্লিয়ার হচ্ছিল না যে অশোক কেন অ্যাডমিট হয়েছিল ওই হসপিটালে। রেজিস্টার থেকে জানা যায় তার পায়ে একটা চোট ছিল। এইবার পুলিশ অশোকের যে ওয়াইফ আছে এবং শালা আছে তাদের দুজনকে তদন্ত করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর এটুকু জানা যায় যে 4 মাস আগে অশোক মুম্বাই থেকে এখানে চলে এসেছিল। এবার কেন কিভাবে চলে এসেছিল সেটা শুধুমাত্র অশোকই জানত। সে এসে ভবঘুরের মতন নানান জায়গায় ঘুরে বেড়াতো। সে তার শ্বশুর বাড়িতেও যায়। 25শে সেপ্টেম্বর সে শ্বশুর বাড়ি যায়, শালাকে দেখে বলে আমি থানেতে ফেরত যাব, আমাকে 1500 টাকা দাও। তখন অশোকের শালা তাকে 1500 টাকা দেয় এবং একটা অটো ভাড়া করে দেয় সোজা স্টেশনের জন্য। এবার সে তো স্টেশন থেকে থানে চলে যাবে, কিন্তু থানে না গিয়ে সে 50 কিলোমিটার দূরে দেওয়ারিয়ার এক হসপিটালে কি করে পৌঁছালো, এইটা সব থেকে বড় কোশ্চেন। এবং এই ব্যাপারে পুলিশ কোনো কিছুই বুঝতে পারছে না। তারা হসপিটালে সিসিটিভি ক্যামেরা দেখে, সেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ অশোকের এন্ট্রি আছে কিন্তু এক্সিট নেই। এর মাঝে 27 তারিখে সে অ্যাডমিট হয়েছিল ওই হসপিটালে এবং তার পরের দিনই সে গায়েব হয়ে গেছিল কয়েক ঘন্টার জন্য। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয় কিন্তু কেউ তাকে খুঁজে পায় না। কিন্তু নেক্সট ডে সে আবার ওই হসপিটাল বেডে অদ্ভুতভাবে হাজির হয়ে যায়। এরপরেই ওই হসপিটালের জলের ট্যাঙ্কের যে জল সেটা কালো এবং গন্ধময় হয়। তারপর অক্টোবরের 6 তারিখে তার বডিটা ডিসকভার হয়। যেখানে ছাদে যাওয়ার সিঁড়ি আছে সেখানে কোনো সিসিটিভি নেই এবং ছাদের দরজা লক করা ছিল না। কিন্তু এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে হসপিটালে যখন অশোক অ্যাডমিট হয়েছিল তার পায়ে একটা মারাত্মক চোট ছিল, হয়তো তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু যে ভালো করে চলতে পারছিল না সে হসপিটালে অত উপরে সিঁড়ি বেয়ে কী করে যাবে। যেখান থেকে ছাদের সিঁড়ি ছিল সেখানে হসপিটালের বেডের বেড কভার ছিল আর আরেকটা নীল জামা ছিল। আচ্ছা, একটা মানুষ ছাদে যাচ্ছে কোনো একটা কারণে, সে কেন তার জামাটা খুলবে? আর বেড কভারটাকে কি সে লুঙ্গি বানিয়েছিল? এটাও তো একটা দেখার ব্যাপার। তো সেই জিনিস দুটো খুলে সে ছাদে গেল। এবার ছাদের যে জলের ট্যাঙ্কি আছে সেটা তো নর্মাল যে কোনো একটা হেলদি মানুষ
সেও সহজে চড়তে পারবে না, কোনো সিঁড়ি তো লাগানো নেই। আলাদা বাইরে থেকে সিঁড়ি পুলিশকে আনতে হয়েছে, এবং দেখুন সিঁড়িটা কত লম্বা। ওই জায়গাটা একটা মানুষ কি করে চড়তে পারে? তাহলে তাকে কি খুন করা হয়েছে? এবার সেই খুনের ব্যাপারটা তদন্ত যখন পুলিশ করছে, তখন সবাইকে এক এক করে ডেকে জিজ্ঞাসা করছে। ওই হসপিটালের যে ইনচার্জ ছিল তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এবার যত স্যানিটেশন ওয়ার্কার ছিল তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা পুরো হসপিটালের সমস্ত কাজ বয়কট করে দেয়। পুলিশ পড়ে যায় মহাফাপড়ে। একদিকে তাদের এই কেসটা সলভ করতে হবে। অশোক কিছু বলে যায়নি, তার ফ্যামিলি কিছু জানে না। 1500 কিলোমিটার দূরে সে এখানে কেন এলো? এখান থেকে যেদিন সে শ্বশুরবাড়ি গেছিল সেখান থেকে সে থানে না গিয়ে আবার এই হসপিটালে এলো কি করে? সে কোন অ্যাম্বুলেন্সে এলো? অনেক অনেক কোশ্চেন পুলিশের কাছে। এইদিকে পুলিশ বয়কটেড হয়ে গেছে ওই হসপিটালে স্যানিটেশন ওয়ার্কারদের দ্বারা। এইবার আপনি বলবেন তো ঠিক আছে, স্যানিটেশন ওয়ার্কাররা বয়কট করেছে, তাতে পুলিশের কি যায় আসে? পুলিশের হয়তো কিছু যায় আসে না, তদন্তে হয়তো একটু প্রবলেম হচ্ছে, কিন্তু সবথেকে বড় প্রবলেম কাদের হচ্ছে? যারা হসপিটালে পেশেন্ট আছে। পরিষ্কারের দায়িত্ব কাদের? অবশ্যই এই স্যানিটেশন ওয়ার্কার, ক্লিননেস ওয়ার্কারদের। তো সেই ক্ষেত্রে হসপিটালের চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পুলিশ বুঝতে পারে এইভাবে তদন্ত করে লাভ নেই, তো তারা অশোকের কল ডিটেল, তার ওয়াইফের কল ডিটেল, তার শ্বশুরবাড়ির সবার কল ডিটেল, এই সমস্ত চেক করে জানতে পারে যে এই অশোকের শ্বশুরবাড়ির সাথে এবং তার নিজের বাপের বাড়ির সাথে জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল। পুলিশ এটাও ভাবে যেহেতু অশোক, তার মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না, সেহেতু এমনও তো হতে পারে যে কেউ তাকে মেরে দিয়ে তার জমি জমাগুলো হাতিয়ে নেবে, বা হসপিটালে কোনো কেউ একটা তাকে মেরে দিয়েছে। এবার এই যে কেসটা আছে, এটা অক্টোবরের কেস, তখন পুজো চলছিল। আমার নজরে এই কেসটা আসে, আমি সেইটুকু দেখে রেখে দিই, ভাবি কেসটা সলভ হলে তবে আমি আপনাদেরকে বলবো। এইবার দীর্ঘ 2 মাস হয়ে গেল। এই কেসে ময়না তদন্তের রিপোর্ট কি বলছে জানা নেই। এখানে কি কোনো অর্গান ট্রাফিকিংয়ের ব্যাপার আছে সেটাও জানা নেই। পুলিশ জাস্ট এই তদন্তটাকে ওই হসপিটাল থেকে বাইরে বার করে মুম্বাই থানে এখানে নিয়ে গেছে। অশোকের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি দুদিকেই দেখা হচ্ছে। অশোকের ওয়াইফকে, শালাকে তদন্ত করা হচ্ছে। এই কেসটা আনসলভড আছে। কিন্তু সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে ওই হসপিটালে পেশেন্টদের। এক পেশেন্ট, সে তো রীতিমতন ভয় পেয়ে গেছে, সে আরও অসুস্থ হয়ে পড়েছে। টিকিতে থাকা একটা লাশ, এবং সেই লাশ থেকে চুবিয়ে চুবিয়ে পড়া নানান রকম জিনিস, নানান রকম পরজীবী, তার জল পান করা। ও মাই গড, এটা একটা হরিবল এক্সপিরিয়েন্স। সত্যি বলছি, যে শুনবে তার হয়তো সেই মুহূর্তেই হার্ট অ্যাটাক চলে আসতে পারে। তো এই কেসটা আমি খুব নজরে রাখছি। এখানে কিছু না কিছু একটা ব্যাপার তো আছে। অশোকের সাথে কোনোভাবেই নর্মাল মৃত্যু হতে পারে না। যার বয়স 62 কি 63, সে অত উঁচু একটা জলের ট্যাঙ্কি জামা কাপড় খুলে বেয়ে উঠতে পারে না, তার আবার পায়ে চোটও আছে। তো সেই ক্ষেত্রে কেসটা আমি চোখে চোখে রাখছি। এই কেসের নেক্সট আপডেট আমি 100% আসলেই জানাবো। এবার আসি আজকের নেক্সট ঘটনায়। আজকে নেক্সট যে ঘটনা আছে, সেখানে পুলিশ একটা ভিডিও দেখবে, বলতে গেলে একটা সিসিটিভি ফুটেজ দেখবে, এবং সেই সিসিটিভি ফুটেজটা দেখে পুলিশের বোকামো বলতে পারেন, বা পুলিশের কি বলবেন, অজ্ঞানতা বলতে পারেন। পুলিশ বুঝতেই পারে না যে এই সিসিটিভি ফুটেজেই সমস্ত কিছু লুকিয়ে আছে। তারা ওভারলুক করে দেয়। তারা ওভারলুক করলেও নর্মাল যেসব মানুষ আছে, তারা এই ভিডিওটা দেখা মাত্রই সেটার ব্যাপারে কথা বলতে শুরু করে যে এটা কোনো নর্মাল ব্যাপার না, এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট না। দেন কোনো একটা আননোন মানুষ পুলিশকে ফোন করে বলছে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট না, এটা কোনো নর্মাল হিট অ্যান্ড রান কেস নয়, এটা একটা পরিকল্পনা মাফিক খুন, আপনারা তদন্ত করুন। তখন গিয়ে পুলিশের টনক নড়ে। গুজরাটের আহমেদাবাদ শহর, এবং সেইখানে থাকে শৈলেশ প্রজাপতি। শৈলেশ প্রজাপতি সে অনেক পয়সা কড়ি কামিয়েছে, লেবার কন্ট্রাক্টর, সেহেতু তার পয়সার কোনো অভাব নেই। তার 2 সন্তান আছে, তার ওয়াইফের নাম হচ্ছে সারদা। সারদা হোম মেকার। ফ্যামিলি মোটামুটি ঠিকই চলছে,
তার প্রপার্টিও অনেক আছে। শৈলেশ প্রজাপতি তার ফিটনেস নিয়ে সবসময় কনসাস থাকতো। সে প্রত্যেক দিন সকালবেলা মর্নিং ওয়াকে যেত। কিন্তু 24শে জুন 2022 এই দিন মর্নিং ওয়াকে যাওয়াটাই কাল হয়ে গেল। সে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে এবং মর্নিং ওয়াক শেষ করে সে তার বাড়ির দিকে রওনা দিয়েছে। দ্যাট দ্য মোমেন্ট পিছন থেকে একটা পিক আপ ট্রাক তাকে সজোরে ধাক্কা মারে। সে ওখানেই পড়ে যায়। যারা পাসারবাই ছিল তারা দেখে তাকে হসপিটালে নিয়ে যায় অ্যান্ড পুলিশকেও ফোন করে অ্যান্ড অন দ্য স্পট তার মৃত্যু হয়ে গেছিল এটা ডাক্তাররা জানিয়ে দেয়। পুলিশ এবার ওই বডিটা দেখে আইডেন্টিফাই করবে যে এই বডিটা কার। ওখানে বাদবাকি পুলিশ শৈলেশ প্রজাপতিকে দেখে চিনে ফেলে। তারা বলে এ তো বড় ব্যবসায়ী শৈলেশ প্রজাপতি। এবার হিট অ্যান্ড রানে কারোর এইভাবে অ্যাক্সিডেন্ট হলে পুলিশের মেইন কাজ হচ্ছে সিসিটিভি দেখে সেই গাড়ির নাম্বার বার করে সেই গাড়ির যে ড্রাইভার আছে তাকে অ্যারেস্ট করা। বডিটা ময়না তদন্ত করা হয়। ময়না তদন্ত নর্মাল ছিল, পিছন থেকে একটা গাড়ি এসে মেরেছে। তো এবার বডিটা সঁপে দেওয়া হয় ফ্যামিলিকে। ফ্যামিলি নর্মাল হিট অ্যান্ড রানের কেস করে দেয়। পুলিশ সিসিটিভি দেখে। সিসিটিভিতে তারা দেখে একটা পিক আপ ট্রাক মেরে দিয়ে চলে গেছে। এবার পিক আপ ট্রাকের যে নাম্বারটা আছে সেটা ঝাপসা। ভারতে যত সিসিটিভি ক্যামেরা আছে সেটা সকালবেলার ফুটেজ হোক, দুপুরবেলার ফুটেজ হোক, আর একদম মাঝরাতের ফুটেজ হোক, সেটা ঝাপসাই হবে। তো এই ক্ষেত্রেও ঝাপসা। এই কেসটাকে নিয়ে পুলিশ আর তেমন কোনো কিছুই ভাবে না। কিন্তু এই দিকে যে সিসিটিভিতে পুলিশ দেখে যে এটা একটা হিট অ্যান্ড রান কেস, সেই সিসিটিভি ফুটেজটা সোশ্যাল মিডিয়াতে কোনো রকমভাবে পাবলিক হয়ে যায় এবং পাবলিক হওয়ার পরেই সেইটা ভাইরাল হয়। সবাই দেখে। ভিডিওটা দেখতে দেখতে তারা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে, শৈলেশ প্রজাপতি একদম সাইড ওয়াক থেকে ওয়াক করছে। বড় রাস্তা পাশেই রয়েছে, সকালবেলার টাইম, কোনো যানজট নেই, কিন্তু পিক আপ ট্রাকটা সেই জায়গাতে না গিয়ে কেন ডাইরেক্টলি শৈলেশ প্রজাপতিকে একদম পিছন থেকে ধাক্কা মারলো? আচ্ছা, এই গাড়িটার কি ব্রেক ফেল হয়েছে? সবাই এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করতে থাকে। এবার জাস্ট এই ডিসকাশনগুলো যখন চলছে তখনই পুলিশের কাছে একটা আননোন নাম্বারে ফোন আসে। সেই আননোন নাম্বার থেকে ফোন করা ব্যক্তি পুলিশকে বলে যে আপনারা এই সিসিটিভি ফুটেজটা দেখে কিছু কি বুঝতে পারছেন না? এটা কোনো হিট অ্যান্ড রান নয়, এটা একটা পরিকল্পনা মাফিক খুন। পুলিশ আবার ওই সিসিটিভি ফুটেজটা দেখে নিজেরাই লজ্জায় পড়ে যায় আর নিজেরাই ভাবে যে এই ভুলটা আমরা কি করে করতে পারি। সত্যিই তো পুরো রাস্তাটা খালি, কোনো গাড়ি নেই, কিছু নেই, লোক নেই, গাড়িটা এইভাবে এসে মারলো। এবার তারা ভাবে গাড়িটার নিশ্চয়ই ব্রেক ফেল হয়েছে। তো তারা ওই গাড়িটা যে রাস্তায় যাচ্ছে সেই সিসিটিভিগুলো ফলো করতে থাকে এবং দেখে গাড়িটা বিন্দাস যাচ্ছে। যদি ব্রেক ফেল হতো তাহলে গাড়িটাও তো কোনো একটা দেওয়ালে বা কিছুতে ধাক্কা মারতো, সেই সমস্ত কিছু তো মারেনি। এবার গাড়িটা কোথা থেকে স্টার্ট হয়েছিল? যে রাস্তাতে শৈলেশ প্রজাপতি মর্নিং ওয়াক করছিল তার আগের যত রাস্তা ছিল তার সমস্ত সিসিটিভি পুলিশ এক এক করে চেক করতে থাকে এবং সেই সমস্ত ফুটেজে একটা ফুটেজে তারা দেখতে পায় এক ব্যক্তি শৈলেশ প্রজাপতিকে বেশ কয়েক কিলোমিটার পিছু করে। সে ওই পিক আপ যে ট্রাক আছে তাতে চড়ে বসে এবং তার কয়েক মিনিট পরেই শৈলেশ প্রজাপতির সাথে ওই দুর্ঘটনাটা ঘটে যায়। পুলিশ বুঝতে পারে এটা একটা খুন। এবার এই যে জিনিসটা খুন তারা বুঝতে পেরেছে, এবার এটা তাদের তদন্ত করতে হবে এবং তদন্তই তারা প্রথমেই সিসিটিভি পেয়ে গেছে। সিসিটিভিতে গাড়ির নাম্বার নেই, তাহলে পুলিশের কাছে আরও সহজ হতো। তো তারা ভাবে যে শৈলেশ প্রজাপতির যে কল ডিটেল রেকর্ড আছে সেটা চেক করি। সেটা চেক করতে গিয়ে তারা দেখে শৈলেশ প্রজাপতির এক বিজনেস পার্টনার আছে যার নাম হচ্ছে নিতিন, যার সাথে প্রপার্টির বিজনেস সে করে। প্রচুর তার সাথে কথা বলতো, ঘন্টার পর ঘন্টা কথা বলতো, কিন্তু লাস্ট 3 মাস শৈলেশ আর নিতিন এক ফোঁটাও কথা বলেনি। পুলিশ ভাবে হয়তো বিজনেসের যে ডিল ছিল সেটা ব্রেক হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে। পুলিশ আবার এটাও ভাবে যে এই যে হিট অ্যান্ড রানটা এটা নিশ্চয়ই কেউ পয়সা দিয়ে করিয়েছে বা সেই ব্যক্তিই করেছে। এখানে এমন কি হতে পারে যে নিতিন আর শৈলেশের মধ্যে কোনো উভকামী সম্পর্ক আছে?
পুলিশ এই থিওরিটা যখন ভাবছে তখন তারা ভাবে যে শৈলেশের যে ওয়াইফ আছে সারদা, তার কল ডিটেল রেকর্ডটা আমরা চেক করি। সেটা চেক করা হয় এবং সেটা চেক করে পুলিশ আরও অবাক হয়ে যায় যে সারদা আর নিতিন ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো। সেই কথাটা অদ্ভুতভাবে 1.5 মাসের জন্য বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আবার রিস্টার্ট হয়। আগে যেমন ঘন্টার পর ঘন্টা কথা বলতো সেটা কমে 10, 12, 15 মিনিটে এসে গেছে। বিশেষ সন্দেহ যখন এই নিতিন আর সারদার উপর এসে পড়ে তখন তারা ভাবে এদের মধ্যেও তো অ্যাফেয়ার থাকতে পারে। তো এদেরকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে প্রথমে তো এরা একদম ভোলা ভালা, মাছ উল্টে খেতে জানে না এরকম একটা ভাব দেখায়। কিন্তু একটা সময় স্পেশাল টনিক যখন লেডি পুলিশ অফিসাররা সারদার উপর দেখায় তখন সারদা ভেঙে পড়ে। সে বলে যে হ্যাঁ, এটা আমার আর নিতিনের প্ল্যান ছিল। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা অবৈধ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা আমার হাজব্যান্ডকে আমরা লুকিয়ে চলতাম। কিন্তু একটা সময়ের পর আমার হাজব্যান্ড তার প্রতিবেশী এবং অন্যান্য আত্মীয়র মাধ্যমে আমাদের ব্যাপারে কিছু একটা খোঁজখবর পায় এবং সেটা নিয়ে সে যখন আমাকে বলে আমি তার উপর রাগ করি, বলি যে তুমি সন্দেহ করছো। কিন্তু আমার হাজব্যান্ড কখন যে আমাদের বেডরুমে ক্যামেরা লাগিয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি। আমি আর নিতিন যখন শারীরিক সম্পর্ক করছিলাম সেটা সেই ক্যামেরাতে ক্যাপচার হয়ে যায়। হাজব্যান্ড আমাকে প্রমাণ সহকারে দেখায়। আমি বলি আমি আর করব না, আমাকে ক্ষমা করে দেয়। কিন্তু আমি নিতিনকে ভুলতে পারছিলাম না। নিতিনকে আমি বলে দিয়েছিলাম যে যতদিন শৈলেশ আমাদের মধ্যে থাকবে ততদিন আমি আর তুমি মিট করতে পারবো না। নিতিন বুঝতে পেরে যায় কি করতে হবে। আমি এটাও বলেছিলাম যে শৈলেশকে সরাতে হলে এমনভাবে সরাতে হবে যাতে সেটা একটা অ্যাক্সিডেন্ট। তার কারণ শৈলেশের কিছু হয়ে গেলে সবাই আমাকে আর তোমাকে সন্দেহ করবে। এই কারণে নিতিন সুপারি কিলার খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে এক ক্রিমিনাল যার নাম হচ্ছে ইয়াসিন আনসারি, তাকে 10 লাখ টাকা দিয়ে ফিক্স করে। সে শৈলেশকে রেকি করে। দেন 24শে জুন 2022 তারিখটা ঠিক হয়। হিট অ্যান্ড রানে শৈলেশের মৃত্যু হয়। তদন্ত হয়। তদন্তে প্রথমে ধরা পড়ে সারদা এবং নিতিন এবং তার 1 সপ্তাহের মধ্যে এই যে আনসারি আছে এবং তার 2 শাগরেদ তারাও ধরা পড়ে। সবাইকে কোর্টে তোলা হয়। এই কেসটা স্টিল কোর্টে অনগোয়িং আছে। এর কোনো আপডেট আসলে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল আজকের 2টো ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।